নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি এতই গভীর, এতই আবেগময় যে শুনলে আপনাদের গায়ে কাটা দেবে। এই গল্পে রয়েছে এক নিষিদ্ধ প্রেমের টানাপোড়েন, যা এক সাধারণ বাঙালি পরিবারের ভিত কাঁপিয়ে দিয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। যারা সেই নাম্বারটি পেতে চান তাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক এই অন্ধকার, রহস্যময় এবং রোমাঞ্চকর উপাখ্যান। অফিসের বসের সাথে ম্যাডামের সেই বৃষ্টির রাতের এক গোপন ও রহস্যময় চুক্তির এক অন্ধকার কাহিনী। সেদিন ছিল শ্রাবণের এক ঘোর লাগা রাত। মুষলধারে বৃষ্টি পড়ছিল। কলকাতার রাস্তায় তখন জনজীবন প্রায় থমকে গেছে। এই উত্তাল রাতে শহরের এক নামকরা কর্পোরেট অফিসে তখন আলো জ্বলছিল মাত্র কয়েকটি ঘরে। সেই আলোতেই নিভু নিভু হয়ে জ্বলছিল অনন্যা আর তার বস মিস্টার অরিন্দম চৌধুরীর জীবনের এক নতুন অধ্যায়। অনন্যা 40-এর কোঠায় পা দেওয়া এক রূপসী নারী, বিধবা, একমাত্র ছেলেকে নিয়ে তার জীবন। শান্ত স্নিগ্ধ চেহারা, কিন্তু চোখের গভীরে লুকিয়ে আছে এক অজানা বিষাদ। চাকরিটা তার কাছে শুধু রোজগারের উপায় ছিল না, ছিল নিজের পায়ে দাঁড়ানোর, নিজের সত্তা খুঁজে পাওয়ার এক মরিয়া চেষ্টা। তাই অফিসের কাজটা তার কাছে ছিল পাহাড়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অরিন্দম চৌধুরী একজন সফল ব্যবসায়ী, বয়স 50-এর কাছাকাছি, রাশভারী চেহারা, কিন্তু তার চোখের গভীরেও যেন লুকিয়েছিল এক অন্য জগৎ। তার স্ত্রী কয়েক বছর আগে মারা গিয়েছেন। একা একা জীবন কাটানো, অফিসের কাজে ডুবে থাকাই ছিল তার রুটিন। সেই রাতে অফিস প্রায় ফাঁকা, শুধু অনন্যা আর অরিন্দম। অফিসের একটি জরুরি প্রজেক্ট নিয়ে তাদের কাজ চলছিল। বাইরে ঝমঝম বৃষ্টি, সঙ্গে বুনো হাওয়ার শব্দ, যেন প্রকৃতির এক অমোঘ আহ্বান। হঠাৎ কারেন্ট চলে গেল। পুরো অফিস অন্ধকারে ডুবে গেল। শুধু অরিন্দমের টেবিলের উপর রাখা এমার্জেন্সি লাইটের ম্লান আলোয় দুটো মুখ ভেসে উঠল। অনন্যার বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করল। অরিন্দমের নিঃশ্বাসও যেন একটু ভারী হয়ে এলো। বৃষ্টিটা মনে হচ্ছে থামবে না। অরিন্দম ভাঙলেন নীরবতা। তার গলার স্বরটা যেন কেমন অন্যরকম শোনাল অনন্যার কানে। অনন্যা কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়ল। আপনার কি ঠান্ডা লাগছে অনন্যা দেবী? অরিন্দমের প্রশ্নটা তাকে আরও অস্বস্তিতে ফেলল। একটু, অনন্যা ফিসফিস করে বলল। অরিন্দম তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ঘরের মধ্যে এসে দাঁড়ালেন অনন্যার খুব কাছে। অনন্যা তার শরীর থেকে বের হওয়া দামি পারফিউমের গন্ধটা পেল, আর পেল তার হৃদয়ের স্পন্দন, যা এখন তার নিজের হৃদয়ের স্পন্দনের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে চাইছে। অরিন্দম অনন্যার দিকে ঝুঁকে এলেন। তার চোখের গভীর দৃষ্টিতে অনন্যা যেন নিজেকে হারিয়ে ফেলছিল। অনন্যা, আপনি কি জানেন, কিছু সম্পর্ক শুধুমাত্র শরীরের জন্য হয় না। অরিন্দমের গলার স্বরটা আরও গভীর হল। অনন্যার শরীর কাঁপছিল। ভয়, উত্তেজনা আর এক অজানা আকর্ষণ তাকে গ্রাস করছিল। সে জানে এটা ভুল, এ সম্পর্ক সমাজের চোখে ঘোর অপরাধ, কিন্তু অরিন্দমের স্পর্শ, তার চোখের ভাষা তাকে এক অন্য জগতে টেনে নিয়ে যাচ্ছিল। অরিন্দম আলতো করে অনন্যার চিবুক ধরে তাকে নিজের দিকে ঘোরালেন। তাদের ঠোঁটপুটো একে অপরের খুব কাছে চলে এলো। আমার আপনাকে ভালো লাগে অনন্যা, শুধু সহকর্মী হিসেবে নয়। অরিন্দমের নিঃশ্বাস অনন্যার মুখে এসে লাগছিল। অনন্যা চোখ বন্ধ করে ফেলল। তার মনে পড়ল তার ছেলের মুখ, কিন্তু পরক্ষণে সব ভাবনা ছাপিয়ে গেল অরিন্দমের তীব্র আকর্ষণ। অরিন্দমের ঠোঁট অনন্যার ঠোঁট ছুঁয়ে গেল। সেই প্রথম স্পর্শ, যেন বিদ্যুতের শিহরণ। সেই স্পর্শে ছিল না কোনো দ্বিধা, ছিল শুধু গভীর অতৃপ্ত আবেগ। অনন্যার শরীর নিস্তেজ হয়ে আসছিল। সে অরিন্দমের বাহু ডোরে নিজেকে সঁপে দিল। বৃষ্টি তখন আরও বেড়েছে। ঘরের বাইরে ঝড়ো বাতাস আর বৃষ্টির শব্দ যেন তাদের নিষিদ্ধ প্রেমের সাক্ষী হচ্ছিল। অরিন্দমের হাতে অনন্যার চুলে আলতো করে বিলি কাটছিল। অনন্যার মনে হচ্ছিল সে যেন এক অন্য জগতে এসে পড়েছে, যেখানে শুধু সে আর অরিন্দম। আমি জানি এটা ঠিক হচ্ছে না অরিন্দম, অনন্যা কাঁপা গলায় বলল। ঠিক বেঠিক সময়ের সাথে বদলে যায় অনন্যা। আজ রাতে শুধু অনুভব করো, অরিন্দম অনন্যার কানের কাছে ফিসফিস করে বলল। সেই রাতে অফিসের নির্জন ঘরে ঝমঝম বৃষ্টির শব্দের মাঝে এক নিষিদ্ধ প্রেম জন্ম নিল। অরিন্দম অনন্যাকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। অনন্যা অনুভব করল অরিন্দমের উষ্ণতা, তার হৃদয়ের স্পন্দন।
এই বন্ধন সামাজিক নিয়ম বা যুক্তির বাইরে, শুধুমাত্র এক তীব্র আকর্ষণের টান। কিছুক্ষণ পর যখন কারেন্ট এলো, তখন চারপাশের সব আলো যেন তাদের সম্পর্কের গভীরতা আরও বাড়িয়ে দিল। অরিন্দম অনন্যার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিতে ছিল এক অন্যরকম প্রতিশ্রুতি। আপনার চাকরি নিয়ে চিন্তা করবেন না অনন্যা, আমি সব ঠিক করে দেব। অরিন্দম আলতো করে অনন্যার হাত ধরলেন। কিন্তু অনন্যা কিছু বলতে যাচ্ছিল। কিছু না, অরিন্দম তাকে থামিয়ে দিয়ে বলল, আজ রাতে আমরা শুধু এই মুহূর্তটাকে উপভোগ করব, বাকি সব কাল ভাবা যাবে। সেই রাতের পর অনন্যার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। অফিসের বসের সাথে তার সম্পর্ক আর কেবল কর্মক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ রইল না। তাদের মধ্যে তৈরি হলো এক গোপন, টান টান উত্তেজনাপূর্ণ সম্পর্ক। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত যেন এক নতুন রোমাঞ্চ নিয়ে আসত। অফিসের করিডোরে দেখা হলে অরিন্দমের চোখে চোখ পড়লেই অনন্যার হৃদয়ে শুরু হতো এক ঝড়। সেই ঝড়ে ভয়ও ছিল, আবার ছিল এক অনাকাঙ্ক্ষিত আনন্দ। তাদের দেখা হওয়ার অজুহাত ছিল অফিসের কাজ, কিন্তু আসলে তারা খুঁজত একে অপরের সান্নিধ্য। মাঝে মাঝে অরিন্দম অনন্যাকে তার ব্যক্তিগত কাজে সাহায্য করতেন, কখনো বা অনন্যা অরিন্দমের জন্য চা বানিয়ে আনতেন। এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের নিষিদ্ধ প্রেম আরও গভীর হতে লাগল। একদিন অরিন্দম অনন্যাকে তার ব্যক্তিগত অফিসে ডাকলেন। সেখানে তারা ছাড়া আর কেউ ছিল না। দরজা বন্ধ করে অরিন্দম অনন্যাকে তার সামনে বসালেন। অনন্যা, আপনি কি জানেন আপনি আমার জীবনে কতটা পরিবর্তন এনেছেন? অরিন্দমের গলার স্বরটা খুব নরম ছিল। অনন্যা হাসল। আপনিও আমার জীবনটা আবার নতুন করে বাঁচতে শিখিয়েছেন অরিন্দম। অরিন্দম অনন্যার হাত ধরলেন। আমি জানি আমাদের সম্পর্কটা সহজ নয়, সমাজের চোখে এটা অপরাধ, কিন্তু আমি আপনার থেকে দূরে থাকতে পারি না। আমিও না। অনন্যা অরিন্দমের চোখের দিকে তাকিয়ে বলল। তাদের মধ্যে ভালোবাসার সেতুবন্ধন আরও দৃঢ় হল, কিন্তু এই প্রেমের পথ ছিল কণ্টকাকীর্ণ। অনন্যা জানত তার ছেলে যদি এই সম্পর্ক জানতে পারে, তবে তার জীবনটা ভেঙে চুরমার হয়ে যাবে। অরিন্দমেরও ছিল নিজের কিছু দায়বদ্ধতা, তবুও তারা একে অপরের সান্নিধ্য ছাড়তে পারছিল না। একদিন অনন্যা খবর পেল তার ছেলে অরিন্দমের অফিসে ইন্টার্নশিপের জন্য নির্বাচিত হয়েছে। খবরটা শুনে অনন্যার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে অরিন্দমকে এই ব্যাপারে কিছু বলতে পারছিল না। অন্যদিকে অরিন্দমও অনন্যার ছেলের সাথে তার মায়ের সম্পর্কের কথা জানতেন না। একদিন অরিন্দম অনন্যাকে তার কেবিনে ডাকলেন। অনন্যা, আপনার ছেলে নিয়ে আমি কিছু কথা বলতে চাই, অরিন্দম গম্ভীর গলায় বললেন। অনন্যা চমকে উঠল। কি কথা অরিন্দম? আপনার ছেলে আমার কোম্পানিতে ইন্টার্ন হিসেবে জয়েন করেছে। আমি তাকে কিছু বিশেষ দায়িত্ব দিতে চাই। অরিন্দম অনন্যার চোখের দিকে সরাসরি তাকালেন। অনন্যা অনুভব করল তার হৃদস্পন্দন বেড়ে গেছে। সে বুঝতে পারছিল না অরিন্দম কি বলতে চাইছেন। অরিন্দম, আমি জানি না আপনি কি ভাবছেন, অনন্যা আমতা আমতা করে বলল। আমি আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবছি অনন্যা, আর আপনার কথাও ভাবছি। অরিন্দম অনন্যার হাত নিজের হাতের মধ্যে নিলেন। আমি জানি আমাদের এই সম্পর্কটা প্রকাশ্যে আসাটা খুবই কঠিন, কিন্তু আমি চাই না আপনার বা আপনার ছেলের কোনো ক্ষতি হোক। অরিন্দম অনন্যার চোখের দিকে তাকিয়ে একটা প্রস্তাব দিলেন, যা অনন্যার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারত। তিনি বললেন, আমি আপনার ছেলেকে আমাদের কোম্পানিতে একটি ভালো পদের ব্যবস্থা করে দেব, যদি আপনি। অরিন্দমের গলার স্বরটা একটু থেমে গেল। অনন্যা উত্তেজনায় জমে গেল। যদি আমি কি অরিন্দম? তার মনে হলো পৃথিবীটা তার পায়ের তলা থেকে সরে যাচ্ছে। যদি আপনি আমার কিছু শর্ত মেনে নেন। অরিন্দমের চোখে এক অদ্ভুত আলো। অনন্যা বুঝতে পারছিল এই মুহূর্তে তার সামনে দুটো পথ খোলা। একটি হলো তার ছেলের ভবিষ্যৎ, অন্যটি তার নিজের এবং অরিন্দমের ভালোবাসা। কিন্তু এই মুহূর্তে অরিন্দমের প্রস্তাব তাকে এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করালো। কি শর্ত অরিন্দম? অনন্যা প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল। অরিন্দম অনন্যার কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, আপনি যদি আমার শর্ত মেনে নেন, তবে আপনার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত, আর আমাদের এই সম্পর্কটাও। অরিন্দম কথা শেষ করলেন না। অনন্যা বুঝতে পারল অরিন্দমের এই প্রস্তাব শুধু তার ছেলের ভবিষ্যতের জন্য নয়, তাদের সম্পর্কের এক নতুন মোড়। সে কি পারবে অরিন্দমের শর্ত মেনে নিতে? তার নিজের সম্মান, তার ছেলের ভবিষ্যৎ
আর অরিন্দমের সাথে তার নিষিদ্ধ প্রেমের টানাপোড়েন। এই সব কিছুর মধ্যে সে কোন পথ বেছে নেবে? বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টির শব্দের সাথে অনন্যার মনে এক তীব্র ঝড় বয়ে যাচ্ছিল। সে কি পারবে এই কঠিন সিদ্ধান্ত নিতে? অরিন্দমের সেই অন্ধকার প্রস্তাবের আড়ালে কি লুকিয়েছিল আরও কোনো রহস্য? এই গল্প এখানেই শেষ নয়। অনন্যার জীবনের এই কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার পর কী হবে তা জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে। যদি আপনারা চান এই গল্পটি আমি চালিয়ে যাই, তাহলে নিচের কমেন্ট বক্সে আমাকে জানান। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাড়া পেলেই আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।